সেদিন ছিল ১৯৮০ সালের ২২ সেপ্টেম্বর। ইরানের ওপর সাদ্দাম হোসেনের ইরাকি বাহিনীর আক্রমণের মধ্য দিয়ে ইরাক ইরান যুদ্ধ আরম্ভ হয়। ৮ বছর পর ইরান কর্তৃক যুদ্ধবিরতিতে সম্মতি প্রদানের মধ্য দিয়ে এই যুদ্ধের অবসান ঘটে। ৮ বছরব্যাপী এই ধ্বংসাত্মক যুদ্ধে ইরাক ও ইরান উভয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। যুদ্ধ চলাকালে ১০ লাখ ইরাকি সৈন্য এবং ৬ লাখ ইরানি সৈন্য নিহত হয়। তদুপরি এই যুদ্ধের ফলে ইরাকের আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ৫৬১ বিলিয়ন, আর ইরানের ক্ষতি হয়েছিল ৬২৭ বিলিয়ন। কেন দুই মুসলিম দেশ এমন রক্তক্ষয়ী যুদ্ধে লিপ্ত হয়েছিল? এই যুদ্ধে কারা জয়ী হয়েছিল? ইসরায়েল কেন গোপনে ইরানকে সমর্থন করেছিল? এমনই সব গুরুত্বপূর্ণ আর অজানা তথ্য দিয়ে সাজানো হয়েছে ভিডিওটি, তাই ১ সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। মূলত সীমান্ত বিরোধকে কেন্দ্র করেই তখন যুদ্ধে জড়িয়েছিল প্রতিবেশী দুই দেশ ইরাক এবং ইরান। এটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধগুলোর একটি হিসেবে পরিচিত। ইরান ও ইরাকের মধ্যে প্রায় ১০০০ মাইল দীর্ঘ সীমান্ত আছে। সীমান্তবর্তী অঞ্চলগুলো, বিশেষ করে ইরানের খুজেস্তান এবং ইরাকের বসরা নিয়ে দুই দেশের মধ্যে ভূখণ্ডগত বিরোধের জায়গাটি পুরনো। তবে ইরাক ইরান যুদ্ধ শুরুর আগে শাত আল আরব নদীর সীমানা নির্ধারণ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছিল। তেল রপ্তানির ক্ষেত্রে শাত আল আরব জলপথকে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হতো। এ নিয়ে ইরান ও ইরাকের বিরোধ মেটাতে ১৯৭৫ সালে আলজেরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট উদ্যোগও নিয়েছিলেন। তার উদ্যোগে দুই দেশের মধ্যে তখন আলজিয়ার্স এগ্রিমেন্ট নামক সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছিল। চুক্তির আওতায় শাত আল আরব নদীর সীমা নির্ধারণের সিদ্ধান্ত নেয় ইরাক ও ইরান। পাশাপাশি ইরান কুর্দি বিদ্রোহীদের সমর্থন দেওয়া বন্ধ করার ব্যাপারে সম্মত হয়। এ চুক্তির মধ্য দিয়ে উত্তেজনা কিছুটা কমেছিল ঠিকই, তবে এর মধ্য দিয়ে ভূখণ্ডগত ও মতাদর্শিক বিরোধগুলো মেটানো যায়নি। ১৯৭৯ সালের জানুয়ারিতে ইসলামী বিপ্লবের মধ্য দিয়ে ইরানের শেষ সম্রাট তৎকালীন শাসক শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতাচ্যুত হন। এরপর ইরানে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির অধীনে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এদিকে ১৯৭৯ সালে সাদ্দাম হোসেন ইরাকের প্রেসিডেন্ট হন, আর ১৯৮০ সালের জানুয়ারিতে আব্দুল হাসান বনি সদর উপজেলার প্রথম প্রেসিডেন্ট হন। ওই বছরের ৮ মার্চ থেকে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়। ইরান তখন ইরাক থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। এপ্রিলে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তারিক আজিজ এবং সংস্কৃতি ও তথ্যমন্ত্রী লতিফ নুসেইব আল জজিমকে হত্যার ঘটনায় উত্তেজনা আরও বেড়ে যায়। একই বছরের মে ও আগস্ট মাসে ইরাক ইরান সীমান্তে সংঘর্ষের মাত্রা বেড়ে যায়। ১৯৮০ সালের ১৭ সেপ্টেম্বর আলজিয়ার্স চুক্তি বাতিল করে ইরাক শাত আল আরব জলপথের ওপর পূর্ণ সার্বভৌমত্ব ঘোষণা করলে পরিস্থিতি আরও সংকটপূর্ণ হয়ে ওঠে। আর শেষ পর্যন্ত ২২ সেপ্টেম্বর ইরানে হামলা শুরু করে ইরাকি বাহিনী। ইরানে হামলার পেছনে সাদ্দাম হোসেনের ইরাকি বাহিনীর অন্যতম একটি লক্ষ্য ছিল দেশটির আবাদান ও খুজিস্তান অঞ্চলের তেল শোধনাগারের দখল নেওয়া। তবে যুদ্ধের প্রথম দিন দুই পক্ষের কেউই কারো তেল ক্ষেত্রে হামলা চালায়নি। ধারণা করা হয় প্রতিশোধ হামলার আশঙ্কায় দুই পক্ষের কেউই আবাদান কিংবা বসরায় একে অপরের তেল ক্ষেত্রে আঘাত করেনি। প্রথম দিন আবাদান তেল শোধনাগারের আশপাশে লড়াই চললেও শোধনাগারটি অক্ষত ছিল। তবে পরদিন ২৩ সেপ্টেম্বর আবাদানে হামলা শুরু করে ইরাক। একের পর এক হামলায় সেখানকার তেল ও গ্যাসের ট্যাঙ্কগুলো যেন আগুনের কুণ্ডলিতে পরিণত হয়। ইরান তখন ঘোষণা দেয় হরমুজ প্রণালী ব্যবহার করে কোনো জাহাজকে শত্রুপক্ষের বন্দরগুলোর দিকে যেতে দেওয়া হবে না। ইরাকি বাহিনীর হামলায় আবাদানে তেল শোধনাগারটি বন্ধ হয়ে যায়। যুদ্ধের শুরুতেই সৌদি আরব ও কুয়েত ইরাককে সমর্থন দেয়। সুন্নি অধ্যুষিত আরব দেশগুলো ইরাককে প্রচুর আর্থিক সহায়তা দেয়। তারা ইরাকের নেতা সাদ্দাম হোসেনকে ইরানের শিয়াপন্থী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির বিরুদ্ধে ঢাল হিসেবে বিবেচনা করছিল। পশ্চিমা দেশগুলো ইরাকের কাছে অস্ত্র বিক্রি করেছিল। এভাবে সামরিক দিক দিয়ে ইরানের চেয়ে শক্তিশালী ইরাক প্রথম সপ্তাহে কোনো প্রতিরোধের মুখেই পড়েনি। একক আধিপত্য বিস্তার করে তারা ইরানের অনেক জায়গা দখল করে নেয়। ইরাকের সবাই তখন ভেবেছিল সাদ্দাম হোসেন যুদ্ধে জিতে গেছেন, কিন্তু এরপরে হঠাৎ যুদ্ধে বাকবদল আসে। সাদ্দাম হোসেন টিভিতে একদিন বললেন ৬ দিনে তিনি যুদ্ধ শেষ করে দেবেন, কিন্তু তিনি ভুল ছিলেন। ইরাক শুরুতে কাসরি শিরিন এবং মেহরান শহরের দখল নেয়। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলেও খোররাম শাহর বন্দরেরও দখল নেয়। ১৯৮২ সালে ইরাকের কাছ থেকে নিজেদের তেল সমৃদ্ধ অঞ্চল খুজেস্তানে নিয়ন্ত্রণ নিতে পাল্টা হামলা চালায় ইরান। মূলত তখনই শুরু হয় আসল যুদ্ধ। এই আক্রমণের মধ্যে দিয়ে খোররাম শাহর বন্দরের নিয়ন্ত্রণ ফিরে পায় ইরান।
একই সাথে ইরাকের তেল সমৃদ্ধ বসরার দখল নিয়ে লড়াইয়ে 10,000 ইরাকির মৃত্যু হয়। অন্যদিকে 125 ডিগ্রি তাপমাত্রার মরুতে 50,000 ইরানির মৃতদেহ পৌঁছছিল। অর্থাৎ যুদ্ধে কেউই চূড়ান্ত বিজয় অর্জন করতে পারেনি। পাশাপাশি দুই দেশেরই সমানে মানুষ মরতে থাকে। দুই দেশই পরিণত হয় গোরস্থানে। নিশ্চিত পরাজয় দেখে ইরাকিদের শক্ত অবস্থানের ওপর ইরানি তরুণ স্বেচ্ছাসেবী যোদ্ধারা ঢেউয়ের মতো একের পর এক হামলা চালিয়েছিল। আয়াতুল্লাহ খোমেনিটাকে শহীদ হওয়ার উন্মাদনা নিয়ে ইরাকি মেশিনগান উপেক্ষা করে মাইন ভর্তি এলাকা পেরিয়ে দলে দলে তারা ইরাকি অবস্থানের ওপর ঝাঁপিয়ে পড়তে শুরু করে। অবস্থা বেগতিক দেখে সাদ্দাম হোসেন তখন যুদ্ধবিরতি এবং সেনা প্রত্যাহারের প্রস্তাব দেয়। তবে ইরান এতটাই প্রতিশোধপরায়ণ হয়ে পড়ে যে যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দেয় এবং ইরাকের ওপর আক্রমণ চালিয়ে যেতে থাকে। এরপর ইরান ইরাকের বসরা বন্দর নগরীতে হামলা চালিয়ে যেতে থাকে। 1982 সালের জুলাইয়ে তারা দক্ষিণ অঞ্চলে বড় অভিযান শুরু করে। ওই বছরের আগস্টে ইরান উপকূলবর্তী খারক দ্বীপে এলাকার প্রধান তেল টার্মিনাল দখল করে। 1984 সালের জুলাইয়ে দুই দেশের মধ্যে শহর দখলে লড়াই শুরু হয়। ওই সময় দুই দেশের 30টি শহরে ক্ষেপণাস্ত্র হামলা হয়। বলা হয়ে থাকে পশ্চিমাদের বানানো ফাঁদে পা দিয়ে ইরাক ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, আর শেষ পর্যন্ত সেই মার্কিনীদের হাতেই প্রাণ যায় সাদ্দামের। সব মিলে এই যুদ্ধের সময় ইরানের ওপর ইরাকি আক্রমণ ব্যর্থ হয় এবং ইরানের খুজেস্তান প্রদেশের জাতিগত আরবদের মধ্যে বিচ্ছিন্নতাবাদ ছড়িয়ে দেওয়া ও ইরানি ভূমি দখলের ইরাকি প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। অনুরূপভাবে এই যুদ্ধের সময় ইরাকের ওপর ইরানি আক্রমণ ব্যর্থ হয় এবং ইরাকের শিয়াদের মধ্যে বিদ্রোহের সৃষ্টি করা ও ইরাকি সরকারকে ক্ষমতাচ্যুত করার ইরানি প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়। সামরিক দৃষ্টিকোণ থেকে এই যুদ্ধে কোনো পক্ষই জয়যুক্ত হয়নি, কিন্তু যুদ্ধের শেষে উভয় পক্ষই নিজেদেরকে বিজয়ী হিসেবে ঘোষণা করে। এই যুদ্ধ চলাকালে সাদ্দাম হোসেনের নেতৃত্বাধীন ইরাকি উগ্র জাতীয়তাবাদ বা আশ সরকার ব্যাপক আন্তর্জাতিক সমর্থন লাভ করে। দুই পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের পাশাপাশি ফ্রান্স, ব্রিটেন, পূর্ব ও পশ্চিম জার্মানি, ইতালি, গ্রিস, সৌদি আরব, কুয়েত ও আরও বেশ কয়েকটি রাষ্ট্র সক্রিয়ভাবে এই যুদ্ধের সময় ইরাককে সহায়তা করে। অন্যদিকে এই যুদ্ধের সময় আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বাধীন ইরানি ইসলামী বিপ্লবী সরকার কার্যত আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন ছিল এবং সিরিয়া, লিবিয়া ও উত্তর কোরিয়া ছিল তাদের প্রধান সমর্থক। কিন্তু এর বাহিরে একটি রাষ্ট্র এই যুদ্ধ চলাকালে ইরানকে ব্যাপক সহায়তা প্রদান করে, কিন্তু ইরানি সরকার কখনোই এই তথ্যটিকে স্বীকার করেনি। এই রাষ্ট্রটি হচ্ছে ইসরায়েল। পাহলবী রাজবংশের শাসনামলে ইরান ও ইসরায়েলের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান ছিল। ইরান ছিল ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতি প্রদানকারী দ্বিতীয় মুসলিম রাষ্ট্র। এ সময় ইরান ও ইসরায়েলের মধ্যে ব্যাপক সামরিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান ছিল। বৃহত্তর মধ্যপ্রাচ্যের অনারব রাষ্ট্রগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করার অংশ হিসেবে এবং নিজস্ব জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, বেসামরিক বাণিজ্যের বিস্তার, গোয়েন্দা সহায়তা, সোভিয়েত হুমকির মোকাবেলা ও অস্ত্র রপ্তানির বাজার সম্প্রসারণের উদ্দেশ্যে ইসরায়েল এ সময় ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিল। কিন্তু এই সুসম্পর্ক বেশিদিন স্থায়ী হয়নি। নতুন আয়াতুল্লাহ সরকার ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে, ইসরায়েলের নাগরিকদের পাসপোর্টের বৈধতা অস্বীকার করে ও তেহরানে ইসরায়েলি দূতাবাস দখল করে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের কাছে হস্তান্তর করে। এভাবেই খোমেনি ফিলিস্তিনের বিষয়টিকে নিজেদের বলে দাবি করতে শুরু করেন, আর তার নিজের এবং তেহরানের সরকারি সমর্থনে সেখানে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ স্বাভাবিক হয়ে ওঠে। ফলে সময়ের সাথে সাথে ইসরায়েল ইরানকে তার অস্তিত্বের জন্য অন্যতম প্রধান হুমকি হিসাবে দেখতে শুরু করে এবং দুই দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। সুপ্রিয় দর্শক, অনেকেই মনে করেন তখন যদি এই যুদ্ধ না হইত তাহলে ইরান সুপার পাওয়ারের কাতারে থাকতো আজ। মুসলিমদের কাছে পাত্তাই পেত না পশ্চিমারা। ইরাক কি তাহলে যুদ্ধ লিপ্ত হয়ে বিশাল ভুলই করেছিল? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।